সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ প্রদর্শনী বিতর্কের অনুষ্ঠান সিনে বিতর্ক। অনুষ্ঠানের শুরুতেই আমি ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকের বিতর্কের বিষয় প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই বিষয়ের ওপর বিতর্ক করবে হলিউড, বলিউড, ঢালিউড এবং টলিউডের 4টি বিখ্যাত সিনেমার 4টি বিখ্যাত জুটি। আমাদের মাঝে আছে প্রেমের সমাধি সিনেমার রোমান উদ্দিন বকুল চরিত্রে, কাজী নিশাত আঞ্জুম সেমন্তী হেনা চরিত্রে, নাজমুল হুদা আজাদ রাজ চরিত্রে, হামিদা নিসা সিমরান চরিত্রে, নাহিদ হাসান সানি অলোক মুখোপাধ্যায় চরিত্রে, ফারিহা নওশিন ডাক্তার রমা ব্যানার্জি চরিত্রে, মামুনুজ্জামান স্নিগ্ধ জ্যাক চরিত্রে, মিফতাহুল জান্নাত রিফাত রোজ চরিত্রে। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব SM ইমরান হুসাইন, চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্কের নিয়মগুলো জেনে নিই। প্রত্যেক বিতর্কী তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট সময় পাবে। সেক্ষেত্রে 4 মিনিটে একটি সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এবার আমি সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমাদের আজকের এই ঈদ উপলক্ষে বিশেষ সিনে বিতর্কের এটিই বিষয় এবং আমাদের সামনে আজকে 4টি বিখ্যাত সিনেমার জুটি চরিত্র যারা করেছিলেন সেই চরিত্র সমূহ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শুরু করছি। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি ফারিয়া নওশিন, ডাক্তার রমা ব্যানার্জি, হারানো সুর সিনেমার সেই বিখ্যাত চরিত্র। আমি ফারিয়া নওশিনকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কোন প্রহরে কার হৃদয়ের সর্বনাশ কবে হয়েছে তা আমার জানা নেই, কিন্তু যেই মুহূর্তে সিমরানের সাথে দেখা হয়েছে রাজের এবং রোজের সাথে দেখা হয়েছে জ্যাকের, ঠিক সেই মুহূর্তে জ্যাকের আর সিমরানের জীবনের যে 12টা বেজে গেছে তা বলার অপেক্ষা রাখে না। শুরু করছি আজকের বিতর্ক। এই যে আমার সামনে উপস্থিত প্লেবয় রাজ ঠিক যেই মুহূর্তে বুঝতে পারলো সিমরান সুইট, কিউট, ইনোসেন্ট, পাপা কি পারি, ঠিক সেই মুহূর্তে ঠিক করে নিল একেই বানাতে হবে আমার জীবনসঙ্গিনী। কিন্তু কেন? কারণ এরকম বোকাশোকা প্রেমিকা পেলে বা জীবনসঙ্গিনী পেলে জীবন তো উতরেই যাবে। প্লেবয়দের তো এটাই কাজ। দেখা গেল পুরো সিনেমা জুড়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করার বদলে সে কি করলো, পকেটের রুমালটা কপালে বেঁধে নাচানাচি শুরু করলো। পুরো সিনেমা জুড়ে নাচানাচি করে লাস্টলি সিমরানকে সে পটিয়ে ফেললো। কিন্তু দর্শক মনে রাখতে হবে, কয়লা ধুইলে কিন্তু ময়লা যায় না। ঠিক সেজন্যই আপনাকে এটাও মনে রাখতে হবে, ওয়ান্স আ প্লে বয় ইজ অলওয়েজ আ প্লে বয়। তারা অস্ত্র জমা দিলেও ট্রেনিং কিন্তু ভোলে না। এবার দেখা যাক আমাদের রোজের চরিত্রে। এই যে উডবি গোল্ড ডিগার রোজ তার ফিয়ন্সে দেওয়া অমূল্য হীরকখণ্ডটি পরে ছবি আঁকিয়ে নিল বিনামূল্যে। কাকে দিয়ে? তরুণ চিত্রশিল্পীকে দিয়ে। এখানে আপনাকে রোজের সাইকোলজি বুঝতে হবে মাননীয় সভাপতি। সে আসলে গাছেরও খাবে, তলারও কুড়াবে। একদিকে যেমন বড়লোক ফিয়ন্সেকে সে হাতছাড়া করবে না, ঠিক অপরদিকে জ্যাকের মতো উঠতি ড্যাশিং তরুণ চিত্রশিল্পীকেও সে হাতছাড়া করতে চায় না। ভাবখানা এমন, দেখা যাক ছিপ তো ফেললাম, কোন মাছটা টোপটা গেলে
এগুলো আসলে কি? এগুলো মূলত পুঁজিবাদী সমাজের ভালোবাসার নয়া বন্দোবস্ত। মাননীয় সভাপতি, এখন নিশ্চয় আমাদের দর্শকের মনে প্রশ্ন, তাহলে কি বকুল হেনার ত্যাগই ভালোবাসা, বা এটাই কি প্রকৃত ভালোবাসা? হুম, না। দর্শক, আপনাকে বুঝতে হবে কোনটা ভালোবাসা আর কোনটা টাইম পাস। দেখেন, বড় লোকদের মেয়েদের জীবনে কোনো দুঃখ থাকে না। তাদের জীবনে দুঃখ একটাই, কেন তাদের কোনো দুঃখ নেই। আজ এই যে হেনা, বড় লোকের মেয়ে, সে কি করলো? তার ইনফ্যাচুয়েশন, তার সিম্প্যাথি, এটাকে ভালোবাসা নাম দিয়ে চোখের পানি নাকের পানি এক করে নিজেকে ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসার দাবিদার দাবি করলো। কিন্তু দেখেন, এই যে ভালোবাসা ভালোবাসা খেলা, এটা আসলে কি কোনো পরিণতির দিকে আগাচ্ছে? না। লাস্টলি সে কী করলো? ল্যাম্বরগিনি চড়ে শ্বশুরবাড়ি গেল। তাহলে এই যে ভালোবাসার নাটক, এটা কেন করতে হলো? এই যে ল্যাম্বরগিনি চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় চোখ দিয়ে যদি একটু পানি না বের হয়, জিনিসটা খারাপ দেখায় না? এজন্যই, যাতে করে বিদায়ের সময় একটু কান্নাকাটি করা যায়, সেজন্য মূলত বড়লোকদের মেয়ের এই প্রেম প্রেম রোগটা পায়। এখন দর্শক, এই এত সব রিয়েলিটি চেক খাওয়ার পরে হতাশ হয়ে আপনি কি ভাবছেন? ভাবছেন প্রেম ভালোবাসা বলতে কি আসলে পৃথিবীতে কোনো কিছুই নেই? সব কি মিথ, নাকি সবই মায়া? হতাশ হবেন না। ভালোবাসা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সুর, আপনাকে আসতে হবে সুরের কাছে, বুঝতে হবে ভালোবাসা কিভাবে হয়। একটি সুর, পরিচিত গন্ধ যে মানুষকে তার জীবন জগৎ বাস্তবতা সব কিছুকে ভুলিয়ে দিতে পারে, তার প্রমাণ হচ্ছে রমা আর অলোকের ভালোবাসা। রমার যখন মনে হলো অলোককে সুস্থ করতে তার সঙ্গে থাকা প্রয়োজন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সে শুধুমাত্র ভালোবাসাকে বিবেচনা করে পার্টনারকে সাপোর্ট করতে তাকে বিয়ে করে নিল। ডক্টর হিসেবে সে কিন্তু ভালোই জানতো, আগে থেকেই জানতো যে যে কোনো মুহূর্তে অলোকের স্মৃতিশক্তি ফিরে আসতে পারে এবং তারপর অলোক তাকে ভুলেও যেতে পারে। কিন্তু সে তবুও এই বিয়েটা নির্দ্বিধায় করে নিল শুধুমাত্র ভালোবাসা থেকে। যখন রমা দেখল তার জন্য অলোকের পরিবার বিব্রত হচ্ছে, সে তখন ভালোবাসাকে সম্মান জানিয়ে ফিরেও এলো। কিন্তু কখনোই অন্যকে বিয়ে করার কথা সে ভাবেনি। আর অলোক, না তো সে রাজের মতো প্লেবয়, না তো সে ইউটোপিয়ান কোনো প্রেমিক, বরং স্মৃতিশক্তি না থাকার পরেও সে রমাকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছে, সাপোর্ট করেছে। অবশেষে রমার প্রতীক্ষারও শেষ হয়েছে, অলোকের হারানো সুর ফিরে এসেছে। প্রিয় দর্শক, ভালোবাসা বাঁচে শ্রদ্ধায়, সম্মানে, প্রতিশ্রুতি রক্ষায়। কথা রাখতে পারলে আপনিও আপনার হৃদয়ের সুর শুনতে পাবেন। কানে কানে যদি একবার বলো তুমি যে আমার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারিহা নওশিনকে। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মামুনুজ্জামান স্নিগ্ধ, যিনি জ্যাক চরিত্র হয়ে আসলে আজকে বক্তব্য প্রদান করবেন। সম্মাননীয় সভাপতি, ধন্যবাদ। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভেতর এক নিরালা নীরে। এমন সব ইচ্ছা আকাঙ্ক্ষার উৎস এই আমি, একজন প্রেমিক, যে খুব ভালো করে জানে মানুষ মূলত বিরহকামী হলেও তার মিলনই মৌলিক। কিন্তু বিশ্বাস করেন, এই মিলনটা যে সবসময় দৈহিক মিলন হবে কিংবা সময়ের পরিক্রমায় এটিকে দীর্ঘস্থায়ী হবে, এটিই ভুল, যেটি আজকে বকুল সাহেব, রাজ সাহেব কিংবা অলোক সাহেব ভুল করেন। কখনো কখনো সবচেয়ে বড় মিলন হয় আত্মত্যাগ। আপনি যদি আজকে দেখেন যে আমি এমন একজন মানুষকে তার চিন্তা কাঠামোর বন্দি জায়গা থেকে এনে দুহাত প্রসারিত করে আটলান্টিকের বুকে উঠতে শিখিয়েছিলাম, সেই প্রেমিক আপনাদের সামনে আজ দাঁড়ানো। আমি সেই চঞ্চল চপল প্রেমিক যে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে মুক্ত আকাশে আমি রোজকে উঠতে শিখে বলেছিলাম, মেক ইটস ডে কাউন্ট। এই কথাটি দেখে অবশ্য হয়তো হেনা, সিমরান কিংবা রমা ব্যানার্জি আমার প্রেমে পড়তেই পারেন, কিন্তু বিশ্বাস করুন আমি রোজকে ছাড়া বিন্দুমাত্র কারোর দিকে দৃষ্টিপাত করব না। আজকে রমা ব্যানার্জি কত ভয়ঙ্কর একটি কথা বললেন। তিনি আজকে বললেন প্রেম নাকি পুঁজিবাদের কাছে বন্দী হয়ে গেছে, অথচ তিনি যদি সুরের কারণে যদি রোগীদের প্রেমেই পড়ে যান, তাহলে বঙ্গদেশের সকল ছেলে যে রমা ব্যানার্জির প্রেমে পড়তে চাইবেন এবং সেখানে যে সত্যিকারের কোনো প্রেম বা জুটি হবে না, এটি আমরা মেনে নিতেই পারি। তিনি খুব করে বললেন,
আমার কাছে নাকি বিনা পরিশ্রমে রোজ তার ছবিটি এঁকে নিয়েছে, কিন্তু বিশ্বাস করুন যে বিশ্বপ্রেমিক জ্যাক সে বিনা পারিশ্রমিকে আপনারও ছবি এঁকে দিতে পারবে, আপনি চাইলে আসতে পারেন। আমরা মনে করি, দেখেন, আমাদের জ্যাক এবং রোজ এটি একটি সার্বজনীন চরিত্র। এই সার্বজনীন চরিত্রে আপনি যদি আপনার পেছনে যে পোস্টারগুলো আছে সেদিকেও তাকান, হারানো সুর দেখেন, বকুল বা হেনার চরিত্রের দিকে বলেন, কেমন একটা দুঃখ বা বিলীন ভাব। আপনি যদি রাজ এবং সিমরানের দিকে দেখেন, তিনি সিমরানকে কাঁধে নিয়ে তুলেছেন, কিন্তু কখন যে কাঁধ থেকে ফেলে দিতে পারবেন এমন একটি সন্দেহ আমাদের কাছে থাকে। কিন্তু ভালোবাসা মানে কি? একসাথে বেড়ে ওঠা। ভালোবাসা মানে কি? একসাথে চলা। ভালোবাসা মানে কি? আমি যাকে ভালোবাসি তাকে সবটুকু দিয়ে উজাড় করে ভালোবাসা। তার প্রমাণ পাবেন আপনি জ্যাক এবং রোজের কাছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে বকুল সাহেবের দিকে তাকালে সবচেয়ে ভালোবাসার মধ্যে পাগলামি থাকে, ভালোবাসার মধ্যে আবেগ থাকে, কিন্তু সেই আবেগটি যখন ইম্যাচিউর আবেগ এবং নিজের দোষের জন্য তিনি যখন হেনাকে হারিয়ে, হেনার বিয়ে হবার পর তিনি হেনার বিবাহের গাড়ির পেছনে স্বেচ্ছায় কাদামাটি মেখে দৌড়াতে দৌড়াতে গান করছেন, বিশ্বাস করেন এতে যদি কখনো হেনা ফিরেও আসে তাদের সংসারে কখনোই সুখ আসবে না। রাজ সাহেব তিনি তার স্বার্থপরতার জন্য তিনি তার মিলন কিংবা প্রণয়ের ভার চাপিয়েই দিয়েছেন সিমরানের উপর, এবং নিজে তিনি খুব ভালো মানুষ সেজে ট্রেনে উঠে চেপেছেন। এটা আর যাই হোক কোনো সুস্থ ধারার প্রেমিকের লক্ষণ হতে পারে না। আর অলোক সাহেব তিনি রুগী সেজে, আমি জানি না তিনি আসলে তখন পথভ্রষ্ট বা মগজভ্রষ্ট হয়েছিলেন কিনা, আমার তো এমন মনেও হতে পারে তিনি স্বেচ্ছায় রমা ব্যানার্জিকে ফাঁদে ফেলতেও চেয়েছিলেন। আবার রমা ব্যানার্জিরও এমন হতে পারে তেনার এটি অভ্যাসই আছে, তিনি স্বেচ্ছায় কোনো রুগী দেখলে তার ভালোবাসার জালটি বিছিয়ে রাখেন। কিন্তু বিশ্বাস করুন, আমার রোজ যখন আটলান্টিকের বুকে ঝাঁপ দিতে গিয়েছে, আমি তখন তাকে প্রমিস করিয়ে নিয়েছি, তোমাকে বেঁচে থাকতে হবে, তোমাকে প্রমিস করতে হবে তুমি থুত্থুরে বুড়ি হয়ে মরবা। এবং তাই তো রোজ সকলকে ছেড়ে, আটলান্টিকের বুক ছেড়ে সে আমার হৃদয়ে ঝাঁপ দিয়েছিল। এবং দেখুন না, তাই আজকে পৃথিবীর সকল জায়গাতে, আজকে যদি আপনি বকুল হেনার সংসারও গড়েন, রাজ কিংবা সিমরানের সংসারও গড়েন, ইভেন আজকে যদি অলোক সাহেবও তার সংসারে গড়েন, তারা যে গানটি রাতে শুনে দুজনের প্রণয়ের পছন্দ করেন সেটি হচ্ছে এভরি নাইট ইন মাই ড্রিম আই সি ইউ, আই ফিল ইউ। বিশ্বাস করেন তখন বকুল সাহেবের কাছে হেনা থাকে না, থাকে আমার রোজ, কিংবা সিমরানের কাছে রাজ থাকে না, থাকে জ্যাক। অলোক সাহেবের কাছে তখন রমা থাকে না, থাকে রোজ, কিংবা রমার কাছে থাকে এই আমি জ্যাক। তাই তো আজকে বলবো, যদি আপনি সেরা জুটির কথা চিন্তাই করতে চান তাহলে আপনাকে দেখতে হবে সম্পর্ক টিকিয়ে রাখা, সম্মান করা, সম্পর্কের বাইরে মুক্তির স্বপ্ন দেখানো, আত্মত্যাগ, কিংবা ভালোবাসার সবচেয়ে সুন্দরতম যে জিনিস পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্যে যে একটি সুন্দরতম দর্শন থাকে, সেটি আপনি কোথায় দেখবেন? সেটি আমার কাছে দেখবেন। তাই তো আমি নিজে বেঁচে থাকার একটা সুযোগ থাকা সত্ত্বেও আমি পৃথিবীর সকল মেয়েকে বলেছি, জ্যাকের মতো প্রেমিক তোমরা কোথাও পাবা না। তাই তো ওরকম আটলান্টিকের ভয়ার্ত শীতের মধ্যেও আমি নিজে শেষ হয়েও একটি মেয়েকে বাঁচিয়ে দিয়ে প্রমাণ করেছি জ্যাকেরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিক এবং জ্যাক এবং রোজের জুটির সর্বোচ্চ জুটি। তাই তো আমি আজকে বলবো, অলোক, বকুল, রাজ সবই ওদের ফাঁকা আওয়াজ। হেনা, সিমরান, রমা তোমরা কখনো এদেরকে করো না কো ক্ষমা। তোমরা তাই জ্যাক এবং রোজকে করতে পারো ফলো, তর্ক ছেড়ে তাই তোমরা আমাদেরকে নিয়েই সামনে এগিয়ে চলো। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি। অনেক ধন্যবাদ মামুনুজ্জামান স্নিগ্ধ, যিনি জ্যাক চরিত্রে আজকে এই সিনে বিতর্কে বক্তব্য রাখলেন এবং খুবই যুক্তিবহুল বক্তব্য আসলে তিনি উপস্থাপন করেছেন। আমরা এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কাজী নিশাত আঞ্জুম সেমন্তী, উনি হেনা চরিত্রে ওনার যুক্তি উপস্থাপন করবেন। মাননীয় সভাপতি, প্রিয় দর্শক মণ্ডলী আর প্রেমের পিয়াসী বন্ধুরা, আমি হেনা। হ্যাঁ, সেই হেনা যে বকুলের ভালোবাসায় নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিল। ধন্যবাদ মাননীয় সভাপতি আমার এই অমর প্রেম গাথা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। সভামঞ্চে দাঁড়িয়ে ভাবছি কি অদ্ভুত ব্যাপার, সর্বনাশ কথাটা শুনলেই মানুষের মনে ভয় আসে, কিন্তু আমি তো সেই ভাগ্যবতী যার সর্বনাশ হয়েছিল বকুলের চোখে। গলায় মালা না পেলেও হৃদয়ে বকুলের মালা পড়েছিলাম। কেউ কেউ বলে আমি ভুল করেছিলাম, আমি বলি ভালোবাসার ভুল তো ইতিহাসের পাতায় জায়গা পায়, গাণিতিক সঠিক তো পেনশনের খাতাতেও জায়গা হয় না। এখন কেউ কেউ বলবেন প্রেম তো রোমান্টিকতার গল্প, একসঙ্গে সিনেমা দেখা, এক কাপ চা ভাগাভাগি করে খাওয়া।
আমি বলি প্রেম মানে যুদ্ধক্ষেত্র, যেখানে বকুলের একটু খোঁজ পাওয়ার জন্য আমার মন আকুপাকু করতো সারাদিন, আকুল হয়ে উঠতো। এটা কি চা কফির প্রেম বুঝে? ডাক্তার রমা ব্যানার্জি, আপনি বলেছিলেন আমি বড় লোকের মেয়ে, কিন্তু দুঃখের কথা আমার বাবার ছোট মুদির দোকান, যার খাজনা বাকি ছিল 10 বছরের, যেই খাজনা পরিশোধ করতে গেলে আমাদের হয়তো মাথা গোঁজার ঠাঁইটিও চলে যেত। এই দুঃখে আমি পেলাম না আমার বকুলকে কাছে করে। কিভাবে বলি যে আমি আমার বড়লোক বাবার জন্য আমার ভালোবাসা পুঁজিবাদে বন্দি? দেখুন মাননীয় সভাপতি, ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, দরকার হলে হাত ছেড়ে দেওয়া, যাতে সে সুখে থাকে। এই না হলে প্রেম? এই অমর প্রেমের সারথিদ্বয় বকুল আর হেনার মাঝে মাননীয় সভাপতি বাকি চরিত্রগুলো যেমন বড়ই বেমানান। এই দেখুন না রাজ সিমরানের কথা, রাজের কুকর্মের কথা মনে পড়লে তো আমার নিজেরই লজ্জা লাগে। তার উপরে এই যে রাজের বাবা, সে তো তার ছেলের হবু শাশুড়ির সাথে টাঙ্কি মারছে। চিন্তা করা যায়, তাদের তো রক্তে মানে ডিএনএতেই তাদের এই টাঙ্কি মারার স্বভাব। কিভাবে এই ডিএনএ থেকে তারা প্লে বয় ক্যারেক্টার বাদ দিবে বলুন তো? আর কি করে তারা আজকে এই যে অমর যুগল হেনা আর বকুলের সাথে থাকে? দেখুন মাননীয় সভাপতি, প্রেমে কাছে না পেলেই কি সেই প্রেম মিথ্যা হয়? উফ, এ কেমন নিষ্ঠুর ভাবনা। আমার পরের কথাটাই হয়তো দর্শকবৃন্দ আপনাদের অনেকের বুকের ভেতরটাই আজকে মোচড় দিয়ে উঠবে। আপনি কি ভুলে গিয়েছেন না আপনার সেই প্রথম প্রেমিক বা প্রেমিকার কথা? তবে আমি কি করে ভুলি? আমার আর বকুলের প্রেম তো সেই বাল্যকাল থেকে গড়ে ওঠা প্রেম। একটু আগে তো জ্যাকই বলে গেলেন, প্রেম মানে ভালোবাসায় একসাথে বেড়ে ওঠা। আমি আর বকুল তো যেন তার সত্যিকারের উদাহরণ। আমরা তো দুজনে একসাথেই বেড়ে উঠেছি। যে এই প্রেমে বাধা নেই, ব্যথা নেই, পলায়ন নেই, সেটা কি প্রেম মাননীয় সভাপতি? না রিল লাইফের জাস্ট ফিল্টার দেওয়া পোস্ট? আজকালকার মেয়েরা নাকি শুনি ছেলেদের শুধু অর্থকড়ি দেখে, কিন্তু মাননীয় সভাপতি আমাকে দেখুন, আমি সেই বাল্যকালে নিজের জামার কোচে করে আমার প্রেমিক বকুলের জন্য চাল নিয়ে গিয়েছি তার বাবার কাছে। আমি কি দেখেছিলাম তাতে মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, প্রেমিকের চিঠি পেয়ে প্রেমিকা কিভাবে আবেগ উদ্বেলিত হয়ে গাছে উঠে যায় তা দেখুন আমার অনবদ্য তপস্যায়। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে আমি আমার সেই বকুলের কাছ থেকে পাওয়া চিঠির থেকে তার ছবিটি দেখার জন্য বাতাসের পিছে ছুটে গিয়েছিলাম, সেই ছবি দেখার জন্য গাছের চূড়ায় উঠেছিলাম তার শুধুমাত্র তার মুখখানি দেখব বলে। যদিও দুঃখের কথা, সেই বাতাসে ঘটেছিল আমার সর্বনাশ। গাছ থেকে পড়ে হারিয়েছিলাম দৃষ্টিশক্তি। মাননীয় সভাপতি, তাও আলোক স্মৃতিশক্তি ফিরে পেয়ে রমা ব্যানার্জিকে কিভাবে যেন ভুলে গেলেন, কিন্তু আমি দৃষ্টিশক্তি হারিয়েও প্রথম দেখাতেই যখন আমার বকুলের মুখখানি দেখলাম, আমার মনে উথাল পাতাল শুরু হলো। এই তো আমার বকুল, চোখে না দেখেও মনের দেখাই তো আমি দেখেছিলাম আমার বকুলকে। আর এই ডক্টর রমার কথা কি বলবো? চিকিৎসা করতে গিয়ে যদি রোগীকে বিয়েই করে ফেলেন ডাক্তাররা, তাহলে তো দেখছি ভবিষ্যৎ বড়ই অন্ধকার। আমার বকুলের অসুখ হলে কি করে তাকে ডাক্তারের কাছে যেতে দিই চিন্তা করতে হবে। আর এদিকে তার মতো মেয়েদের জন্যই ছেলের খোঁজ খবর না নিয়ে বিয়ে করে ফেলায় আজকালকার মেয়েরা তো ধোঁকা খাচ্ছে এভাবেই, ছেলেকে না চিনেই বিয়ে করে ফেলে। ভালোবাসার শক্তি মাননীয় সভাপতি বুঝবেন আমার আর বকুলের প্রেমে। ইঞ্জিনের বিকট শব্দে যখন আপনি পাশের মানুষটিরও কথা শুনতে পান না, আমি বকুল ঠিকই তীব্র ইঞ্জিনের শব্দ উপেক্ষা করে তার নদীর পাড়ে গান গাওয়া আমার প্রেমিকের সুরে অবগাহন করেছি। সেই ঝড়ের সন্ধ্যায় যখন আমি বুঝি ভালোবাসার সুধার মতো অমৃত কিছু নাই, তাই আমার প্রেমিককে বাঁচাতেই তো নিজের পেটেই নিজে গুলি করে শেষ করে দিতে চেয়েছিলাম। আর এদিকে রোজ তার কাঠের খণ্ডটায় জায়গা থাকা সত্ত্বেও তার তথাকথিত প্রেমিক জ্যাককে জায়গা দেয়নি। 1-2 দিনের প্রেম হলে আর যা হয় আর কি। তাই আমি বলি হেনা আর বকুলের প্রেম শ্রেষ্ঠ, কারণ আমরা জিতিনি কিন্তু আমরা হারতেও দিইনি। সময় আমাদের আলাদা করেছে, কিন্তু আমাদের ভালোবাসার ছায়া আজও প্রেমের সংজ্ঞায় ঠাঁই করে নাই। আমি বলি প্রেম অনেক হয়েছে, এখন সময় হেনা বকুল প্রেমকে পাঠ্য বইতে নেওয়া। একটা অধ্যায় হোক ভালোবাসা যেখানে হার মানে না, জিতে দেখতেও চায় না। তবে বকুল আজও ইনবক্সে সিন করে রাখে, এটাই প্রেমের আধুনিক ভার্সন, কিন্তু তবু প্রেম তো।
ভালোবাসা মানেই তো মান, অভিমান, রাগ, অনুরাগ, আর ফেসবুকে সিঙ্গেল থাকা সত্ত্বেও ইন এ রিলেশনশিপ উইথ নস্টালজিয়া স্ট্যাটাস। হ্যাঁ, চৈত্রের সেই দিনটা আমার জীবনের সর্বনাশ ছিল, কিন্তু কি সুন্দর সে সর্বনাশ। আমি ভালোবাসার মধ্যে ডুবে গিয়েছিলাম, ভেসে গিয়েছিলাম এমন এক জোয়ারে যেটা আজও আমার ভেতরে বয়ে যায়। প্রেম তো একটা লাভ লস অ্যাকাউন্ট না মাননীয় সভাপতি, ওটা একটা সময়, ওটা একটা স্পর্শ, একটা চোখের ভেতরে দেখা ভবিষ্যৎ। তাই তো গর্বে বলতে চাই, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ধন্যবাদ মাননীয় সভাপতি। অনেক ধন্যবাদ কাজী নিশাত আঞ্জুম সেমন্তী। আমরা আজকে যিনি হেনা চরিত্রে আমাদেরকে আসলে যুক্তিতর্ক উপস্থাপন করলেন, আজকের বিতর্কের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি নাজমুল হুদা আজাদ, রাজ চরিত্রে আমাদেরকে আজকে যুক্তি উপস্থাপন করবেন, বিতর্ক করবেন। সকালের হলুদ সর্ষে ক্ষেত, এক হাতে আমার ফেডোরা হেড, অন্য হাতে আমার ম্যান্ডোলিন, দুহাত বাড়িয়ে আমি দাঁড়িয়ে আছি আমার সিমরানের জন্যে। মাঠের সবুজ প্রান্ত থেকে খোলা চুল এলিয়ে এবং সাদা ওড়না উড়িয়ে দৌড়ে আসছে আমার সিমরান। এই যে একটা সিন মাননীয় সভাপতি, এই সিনটা উপমহাদেশের এমন কোনো কাপল আছে যে এই সিনটা কল্পনা করে না? এটা আমাদের এই সৃষ্টি, 90-এর দশক থেকে প্রজন্ম ধরে এই যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমা ডিডিএল যে যখন মুক্তি পায় 1995 সালে, এরপর থেকে উপমহাদেশের প্রত্যেকটা কাপল তাদেরকে রাজ এবং সিমরানের চোখে দেখতে চায়। আমি সেই রাজই বলছি, নাম তো জরুর সোনা। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমাদের যে ভালোবাসা সেটা আসলে লাভ এট ফার্স্ট সাইট ছিল না। আমাদের ভালোবাসাটা ডেভেলপ করেছে ক্রমশ বোঝাপড়ার মধ্য দিয়ে, খুনসুটির মধ্য দিয়ে, এবং এমন একটা পর্যায়ে যায় আমাদের অনেক কিছু করার অবারিত সুযোগ ছিল, আমরা কিন্তু সেই সুযোগগুলো আমরা গ্রহণ করিনি। আমরা পারিবারিক মূল্যবোধের দিকে খেয়াল রেখেছি। আমরা এটা বুঝেছি যে সবাই আমাকে আজকে বলছে আমাকে লম্পট চরিত্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা এরকম না। মাননীয় সভাপতি লক্ষ্য করুন আপনি, আমরা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করেছি, আমরা নিজেরা বোঝার চেষ্টা করেছি প্রেম জিনিসটা, ভালোবাসার জিনিসটা যতটা না ব্যক্তিগত, তার চেয়ে বেশি পারিবারিক, তার চেয়ে বেশি সামাজিক। এবং আমরা সামাজিক স্বীকৃতি নিয়ে আমাদের প্রেম, সেই প্রেমকে আমরা প্রণয়ে পরিণত করার চেষ্টা করেছি। এবং খেয়াল করলে দেখবেন, আমি যখন ইংল্যান্ড থেকে ফিরে আসি আমার সিমরানের জন্যে, তখন আমরা উদযাপনের একটা সময়, আমাদের যে জওয়ানি, এটা কথাই আছে, জওয়ানি রফত দরমস্তি বপির আমদাসুস্তি, আমরা দুজনই এটা বিশ্বাস করি যে জওয়ানি জিনিসটা অনেক বেশি কন্টেজিয়াস। যেটা আপনি বুড়াকালে করতে পারবেন না, সেটা আপনাকে জওয়ানি অবস্থায় করতে হবে। এবং আমাদের জওয়ানি যে কন্টেজিয়াস, সেটা আমরা দেখিয়েছি কিভাবে, আমরা যখন উদযাপন করছি, আমার যে শ্বশুর এবং শাশুড়ি, আমার শ্বশুর আমার শাশুড়িকে উদ্দেশ্য করে গান গায়, ইয়ে মেরে জোহরা জবি তুজে মালুম নেহি, এই গানটা গিয়ে দুজনেই উদযাপন করে আমাদের সাথে। আমাদের জওয়ানি যে কন্টেজিয়াস, সেটা আমরা প্রমাণ করেছি। অলোক মুখোপাধ্যায় আমাকে বলছে যে আমরা যে বিয়ে করেছি, কিন্তু আমাদের বিয়েতে যেহেতু আপনাদের সিনেমাটা মুক্তি পেয়েছে 1995 সালে, আমাদের বিয়েতে যে আপনাদের সিনেমার যে গানটা বাজাতে পারেনি, মেহেদি লাগাকে রাগনা, এই যে গানটা যে আমরা বাজাতে পারিনি, আমাদের আসলে বিয়েটা অপূর্ণ রয়ে গেছে। এটা তার খুবই আফসোস, এবং আমরণ তার মধ্যে এই আফসোসটা থাকবে। আমি এক একজন করে যদি বলি, এখানে কি বলবো, বকুল হেনার কথা কি বার বলবো, যারা পড়াশোনা বোঝার আগেই তারা প্রেম শিখে গেছে, এবং তারা স্কুল বাং দিয়ে কি করে, তারা খালের পাড়ে গিয়ে নৌকায় দৌড়াদৌড়ি করে, গান গায় খালি দুজন। এবং আমি ওই যে দুজনকে একটা বিষয়ে ধন্যবাদ দিব, সেটা হচ্ছে তারা হচ্ছে এই যে পুতুল মোবাইলের আবিষ্কারক। হ্যাঁ, তারা পুতুলে কথা বলে, অ্যান্টেনা লাগে না, তাদের কোনো রেডিও লাগে, কিছুই লাগে না, পুতুলে কথা বলে। এবং এটা কমপ্লিটলি একটা গন কাপল, তারা গন, এই বয় এবং গার্ল দুটাই গন। আর আমি যদি এখন জ্যাক অ্যান্ড রোজের কথা বলি, জ্যাক অ্যান্ড রোজের কথা কি বা বলার আছে আর। সভাপতি লক্ষ্য করুন, যখন এই যে টাইটানিক সিনেমাটা, এই টাইটানিক সিনেমাটার সবচেয়ে লাকি পার্সনকে, সবচেয়ে লাকি পার্সন সে যে টিকিটটা হারাইছে জ্যাককে, তার জীবন কিন্তু বেঁচে গেছে। আর এই জুয়া খেলার মাধ্যমে যে টিকিটটা সে লুফে নিয়েছে, এবং সেটাই তার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি এই যে রোজের যে স্বার্থপরতা, এই স্বার্থপরতার একটা ইতিহাস সে রচনা করে গিয়েছে, আমরা সেটা দেখেছি। আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি রাজ হিসেবে আমি যখন 1995 সালে সিনেমাটা করেছি, এরপর থেকে আমার স্বীকৃতি মিলেছে আমি কিং অব রোমান্স হিসেবে, সবাই আমাকে এভাবেই গ্রহণ করেছে। এবং সিমরান তার রূপ লাবণ্যের কথা কি বা বলবো, আজকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তার আলোয় পুরো আলোকিত এবং উদ্ভাসিত। আমাদেরকে সবাই এভাবে পারসিভ করেছে। মারাঠা মন্দিরে মাননীয় সভাপতি, এখন পর্যন্ত এই সিনেমাটা দ্য লংগেস্ট রানিং সিনেমা ইন দ্য ওয়ার্ল্ড, এখনো পর্যন্ত চলছে টানা।
এবং পাঠ্য বইয়ের কথা বলে গেল কে যেন একজন একটু আগে। আমরা সিনেমাটা যখন মুক্তি পাই 95 সালে, মুক্তি পাওয়ার পরেই এটা মারাঠার তারা টেক্সটে এই সিনেমার কাহিনী অন্তর্ভুক্ত করে ফেলেছে। খেয়াল করুন, মানে এখানে আমরা আমাদের শ্রেষ্ঠত্বের জায়গা প্রমাণ করার কিছুই নেই, এবং আমাদের যে কেমিস্ট্রি, রসায়ন, সেটার আলাদা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কিছুই নেই। সো আমি বলবো সিনেমার যে সাফল্য, সেই সাফল্য আমি আর কি বা বলবো। আমরা 10টা ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছি আমরা, হ্যাঁ। তারপরে হচ্ছে শ্রেষ্ঠ বিনোদনধর্মী একটা সিনেমা হিসেবে, সামাজিক মূল্যবোধওয়ালা একটা সিনেমা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আমরা। তো এগুলো বলতে গেলে আসলে শেষ হবে না, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কিছুই নেই। আমি বলবো যারা আপনারা মন থেকে প্রেমটা করেননি, যারা আপনারা ব্যর্থ হয়েছেন, তারা আসলে এত হতাশ হওয়ার কিছুই নেই। আমি এটাই বলবো, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নাজমুল হুদা আজাদ, যিনি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার রাজ চরিত্রে আজকে আমাদের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করলেন। আজকের এই সিনে বিতর্কের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ হাসান সানি, অলোক মুখোপাধ্যায়, হারানো সুর সিনেমার। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, পাখির নীরের মতো চোখ তুলে ডাক্তার রমা যেদিন আমার চোখে তাকিয়েছিল, মাননীয় সভাপতি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, রবীন্দ্রনাথ ঠিক কোন সর্বনাশটির কথা বলেছিলেন তার চেয়েও মহা সর্বনাশের মাথায় বাড়ি অবস্থা আমার হয়েছিল। এজন্যই আজকে রাজ যখন বলছিল তার সিনেমার গানটা আমি আমার হলুদে বাজাতে পারিনি, কিন্তু রাজ আমাকে ধন্যবাদ দিয়েছিল, দাদা আপনার জন্য রমা যদি সেই তুমি যে আমার গানটি না গাইতেন, তাহলে আমি বাসরাতে সিমরানকে সেটা আমি শোনাতে পারতাম না। তো যেটা বলছিলাম মাননীয় সভাপতি, এই যে সর্বনাশ, এটা কি আসলেই সর্বনাশ নাকি অন্য কিছু? এই যে আমাকে লুটিয়ে দিতে রমার মতো একজন ডার্ক সাইটের সুন্দরীর কাছে সমর্পণ করার মতো এমন সর্বনাশের প্রত্যাশা আমি বারবার করে যাই। নমস্কার, আমার নাম মিস্টার মুখার্জি, আমার ডাক্তারবাবুর অলোক মুখার্জি। সবাই হয়তো আমাকে চেনেন। ব্যবসার কাজে একবার আমি পাটনায় গিয়েছিলাম। দুর্ঘটনাবশত রেল দুর্ঘটনায় আমি আমার স্মৃতিটা সাময়িকভাবে হারিয়ে ফেলি ঠিকই, কিন্তু যখন সুস্থ হওয়ার জন্য একটা মানসিক হাসপাতালে গেলাম, সেখানকার এক জাহাবাদ চিকিৎসকের পাল্লায় পড়ে ভীত স্বতন্ত্রস্ত হয়ে যখন আমি আশ্রয় নিয়েছিলাম পাখির বাসার মতো সেই নীর আমার প্রিয় রমার বাসাতে, তখন সে কিন্তু আমাকে তাড়িয়ে দেয়নি, বিতাড়িত করেনি। সে আমাকে পরম মমতা এবং ভালোবাসায় নিয়ে গেছিল পাহাড়ি সুর ঘেরা সাঁওতালি গায়ের এক ধারে, নামটা ছিল পলাশপুর। রঙিন ফুলের বসন্তময় এক সবুজ রাস্তার ধারে স্বপ্নের মতো একটি স্বর্গীয় অনুভূতি নিয়ে আমাকে যখন সে সেখানে নিয়ে গেল, তার সেবা এবং শুশ্রূষায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলাম। একটা সময় অনুভব করলাম সেই যে গাছে লাল ফুল আছে, সেই লাল ফুলের রং আমার হৃদয়ে এসে লেগেছে। আমি আমার চোখে সারাক্ষণ আমার প্রিয় রমার সেই রজনীগন্ধা ফুলের মতো সুবাস মাখা যে তার চুলের সুবাস, সেটি আমি সবসময় পাই। একটা সময় আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা একে অপরের প্রেমে পড়লাম, এবং আমাদের সেই প্রেমকে চূড়ান্ত পরিণতি দিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম গান্ধর্ব মতে, সাক্ষী রেখে সেই শালগ্রাম শিলাকে, এবং আমরা একে অপরের স্বামী স্ত্রী হয়ে গেলাম। এবং তারপর থেকে আপনি খেয়াল করবেন রমা ঠিক কতটা ভালোবাসা আমাকে দিয়েছিল এবং আমি ঠিক কতটা ভালোবাসা রমাকে দিয়েছিলাম। এবং একটা পর্যায়ে আবারও আমি আসলে স্মৃতি হারিয়ে ফেলি। এটা নিয়ে আমাকে একজন বলে গেলেন যে আমি নাকি বারবার স্মৃতি হারাই, একজন দৃষ্টি হারিয়েছে। এখন আপনি খেয়াল করুন, সোনাকে কি করতে হয়, পোড়াতে পোড়াতে যেমন খাঁটি হয়, তেমনি আমার স্মৃতি হারাতে হারাতে একটা সময় এটা এত শক্তিশালী হয় যেটা কিনা রমার ভালোবাসা একদম পরিপূর্ণ হয়ে যায়। একটা জিনিস খেয়াল করবেন মাননীয় সভাপতি, এই যে আজকে জ্যাক শেষে বলে গেল যে তার যে আত্মত্যাগের গল্পটি আমাদের শুনিয়ে গেল, একটা জিনিস আমরা সবাই জানি, ঈশপের সেই নীতি কথায় কি বলা হয়েছিল, আঙ্গুর ফুল ফল টক। যে শিয়ালটা ছিল আঙ্গুর ফুল খেতে পারে না, তার কাছে মনে হয় আত্মত্যাগী সবচেয়ে বড় বিষয়, আঙ্গুর ফল টক। তো এই জায়গাতে রমা কিন্তু কখনো একজন জুয়ারির প্রেমে পড়বে না, রমা কিন্তু কখনো একটা উদ্ভ্রান্ত যুবকের প্রেমে পড়বে না, প্রেমে পড়বে আমার মতো প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর প্রেমে, প্রেমে পড়বে আমার মতো একটি সম্ভ্রান্ত পরিবারের পুরুষের প্রেমে। এবং আমার যে সৌন্দর্য এবং আমার যে হ্যান্ডসাম লুক, সেই লুকটা কিন্তু যাকে আমরা দেখি না। একবার খেয়াল করবেন যে তার যে এভরি নাইট ইন মাই ড্রিমের কথা বলেন, আমাদেরও কিন্তু এরকম কালজয়ী গান আছে। আমরা একটা সময় একে অপরকে ভুলে যাই, কিন্তু যখন আমরা শুনতে পাই সেই গানটি, দুজন আর দুটি পথ আজ দুটি দিকে গেছে বেঁকে, তারপরে আমরা কিভাবে মিলনের সুরে ফিরে আসি, সেই গল্পটি আপনারা হারানো সুর সিনেমায় দেখতে পাবেন। হেনার কথা যদি আর কি বা বলবো, সে আমার রমা আমাকে কি পরিমাণ ভালোবাসে, এবং আমার সেবা যত্ন করতে করতে সে হয়তো একটু ভ্রান্ত হয়ে ভুলেই বলে ফেলেছে যে হেনা বড় লোকের মেয়ে। কিন্তু হেনা যে কাজটি করেছে, সে
সে বলল যে তার বকুলকে ভালোবাসে। এখন আমার কথা হলো, বকুলকে যদি এতই ভালোবাসতো তাহলে সে বড়লোক আসিফ খানের লোভটি কেন সামলাতে পারলো না? সেই ভালোবাসার জোরটা কতটুকু দেখুন, সে তার বাবাকে বলতে পারলো না যে না বাবা আমি এই বিয়েটি করবো না। কিন্তু আপনারা দেখেন, আমার রমা তার বাবাকে বলেছিল, বাবা যাকে আমি একবার স্বামী মেনেছি, যার সিঁদুর আমার স্মৃতিতে জড়ানো আছে, তাকে পাওয়ার জন্য আমার সর্বোচ্চটা আমি দেবো। এটাই ভালোবাসা, এটাই হচ্ছে সেই হারানো সুর। এবার আসে মাননীয় সভাপতি সিমরানের কথা। যে মেয়েটি তার বাবার ভয়ে তার প্রেমিকের কথা বলতেই পারতো না, বরঞ্চ প্রেমিককে তার বাড়ির কাজের লোক করে রাখতো, সেই মেয়েটির প্রেমে রাজের মতো একটা স্মার্ট ড্যাশিং বোকা ছেলে সে কিনা ওখানে যে পড়ে রইলো এবং কাপুরুষের মতো পালিয়ে এলো সিমরানকে রেখে দিয়ে। জ্যাক হতে গিয়ে প্রেমের এক বিরাট পোকা হয়ে গেল সে এক মস্ত বোকা। কেন? সেই মেয়েটি যে কিনা এই আটলান্টিকের মধ্যে জ্যাককে ফেলে দিল এবং সে নিজে বেঁচে রইল। অথচ চাইলে কিন্তু তারা একসাথেই প্রেমের সলিল সমাধিতে বিসর্জন দিতে পারতো এবং তাদের যে সেই প্রেমের যে গল্পটি সেটি আরো পৃথিবীতে বিখ্যাত হয়ে যেত। কিন্তু আপনি লক্ষ্য করুন, এখনকার 2025 সালে এসেও একজন তরুণ প্রেমিক তার প্রেমিকাকে কিংবা একজন প্রেমিকা তার প্রেমিককে গেয়ে শোনায়, তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। এই যে আবেদন, কালজয়ী আবেদন 60-এর দশক থেকে 2025 পর্যন্ত, সেই হারানো সুর এবং আমরা অলোক মুখার্জি এবং রমা আমরা এই আবেদনটি এখন পর্যন্ত আমরা পৃথিবীতে স্পষ্ট রেখেছি। তাই বলতে চাই, সর্বনাশটি যদি হয়েও থাকে এবং সেই সর্বনাশ আমার মতো অলোকের জীবনে বারবার ঘটুক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ নাহিদ হাসান মনিকে, অলোক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে যিনি আজকে আমাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করলেন। আমাদের আজকের সিনে বিতর্কের এ পর্যায়ে আমি বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মিফতাহুল জান্নাত রিফাত, রোজ চরিত্রে আমাদেরকে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে এখানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। এতজন কথা বললো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে আপনাকে এখনো পর্যন্ত কেউই দেয় নাই। এই যে দেখেন আলোক বাবু যে এত বড় বড় কথা বলে গেল এবং এই যে ডক্টর রমাও যে এত বড় বড় কথা বলে গেল, এরা কেউ কি আপনাকে বলেছে যে অলোকের একজন ফিয়ন্সে লতা তার জন্য এই যে এত অসুস্থতার মধ্যে অপেক্ষা করছিল, অলোক ফিরবে কি ফিরবে না? এদিকে এই অলোক আর রমা কিন্তু একসাথে সংসার করে ফেলেছে। অর্থাৎ এই যে একটা মানুষকে বঞ্চিত করার যে ব্যাপারটা, এইটার যদি উদাহরণ আপনারা শিখতে চান তাহলে অবশ্যই তাদেরকে আপনারা অনুকরণ করতেই পারেন। দ্বিতীয় কথাটা আপনি দেখেন যে এই রমা ব্যানার্জির কথাই যদি আমি চিন্তা করি, ডক্টর রমার কথাই যদি আমি চিন্তা করি, তিনি একবারও খোঁজ নেন না এই যে স্মৃতিশক্তি হারানো ব্যক্তিটা, এই লোকের কি ঘরে আরেকটা বউ আছে, সন্তান আছে? কিছু নেই। দেখতে সুন্দর, দেখে মনে হচ্ছে চকচকা বড় লোকের ছেলে, আরে পটিয়েই নি, রোগী তো, কিছু তো মনে নেই। কিন্তু ধরে নেন যে তার একটা ঘর সংসার আছে, কোন ধরনের ডিস্ট্রাকটিভ একটা কাহিনী এখানে ঘটতে পারতো? এইরকম বোধ হয় বিচ্ছিরি কাজ কোনো ডাক্তার তার পেশেন্টের সাথে করে না। আমাদের রোগী আলোকের কথা চিন্তা করুন না, তার আসলে সিলেক্টিভ মেমোরি লস হয়। একবার তার ট্রেনে দুর্ঘটনা ঘটে, সে ভুলে যায়, তারপর সে তার ডাক্তারের প্রেমে পড়ে, এরপর সে আবার অ্যাক্সিডেন্ট করে, তার মেমোরি ফিরে আসে, সে ভালো মানুষের মতো পলাশপুর থেকে কলকাতায় রওনা দেয়। আরে তুই যে এতক্ষণ এখানে ছিলি, খোঁজ তো নিবি যে কোথায় ছিলি। এই যে এক ধরনের স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, এইটা আমরা কিন্তু কলকাতার সেই সুস্থ হওয়া আলোকের মধ্যেও দেখতে পাই। এবং ডক্টর রমার কথা আর আমি কি বলবো, একজন মেডিকেল এথিক্স না থাকা একজন মহিলা যদি এখানে এসে আমাদেরকে ভালোবাসার জ্ঞান দিতে থাকেন, আমার মনে হয় না সেই জ্ঞান আমাদের কারো নেওয়া উচিত। চিন্তা করেন যে আজকে বঙ্গদেশের পাবনা মানসিক হাসপাতাল থেকে কোনো একজন রোগী পালিয়ে যাচ্ছে, সে তার ডাক্তারের ঘরে আশ্রয় নিয়েছে, পুলিশ তাকে খুঁজছে, আপনি আসলে বলেন নাই যে সে তার ঘরে লুকিয়ে আছে। এই জিনিসটা সিনেমার পর্দাতেই আপনার শুনতে হয়তো বা ভালো লাগছে। এই ধরনের কোনো প্রেম যেন কারো জীবনে না আসে। 2 নম্বর, আমাদেরকে আসলে রাজ আর সিমরান অনেক ধরনের কথা বলে শোনালেন, কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন মাননীয় সভাপতি, একজন ইউকেতে থাকা যুবক, তার কি এতটাই বেকারত্ব, এতটাই কাজের অভাব, সে সব কিছু ছেড়ে দিয়ে ইন্ডিয়ায় তার নায়িকার পিছন পিছন ছুটে গেল এবং সিমরানের বাবা মাকে কীভাবে ম্যানিপুলেট করা যায়, গ্যাসলাইট করা যায় এবং তারপরে কিভাবে বিয়ে করা যায়, সেই প্ল্যানিং প্লটিংগুলো নিয়ে চলা শুরু করলো। এরকম বেকার ছেলেরা আসলে জীবনে আপনাকে খুব বেশি সুখ দিতে পারে না। অন্তত যদি আমি দেখতাম যে রাজের মধ্যে আমার জ্যাকের মতো কিছু একটা কার্টেসি আছে, শ্রদ্ধাবোধ আছে, তাহলে অ্যাটলিস্ট কিছুটা ক্রেডিট আমি আজকে রাজকে দিতে পারতাম। কিন্তু দেখেন না, সিমরান তাকে বলছে যে তার ব্যক্তিগত স্পেস ইনভেড হচ্ছে, সে বিরক্ত হচ্ছে, বারবার সে তাকে যে স্পর্শ করছে, বারবার সে তাকে যে বিরক্ত করছে। এই ধরনের হ্যারাসমেন্টের ইস্যু আমার মনে হয় না আসলে কাল্ট ক্লাসিক হিসেবে বানানো উচিত, এবং আমারও মনে হয় না যে এই ধরনের কোনো একজন নায়কের নিজেকে
কিং অফ রোম্যান্স বলে দাবি করা উচিত। কারণ রোম্যান্স শুধুমাত্র একজন নারীকে কিভাবে হ্যারাস করে, গ্যাসলাইট করে, ম্যানিপুলেট করে পটানো যায় সেটা না, তাকে কিভাবে শ্রদ্ধা করা যায়, তাকে কিভাবে মর্যাদা দিতে হয় সেটার মধ্যে, যেটা আপনারা আসলে জ্যাককে দেখলেই অনেকখানি শিখতে পারবেন। এরপরে বকুলের কথা আমি কি বলবো, আমার সবচেয়ে বড় প্রশ্নটা কোথায় জানেন? একটা মানুষ এত বছর ধরে চিঠি পাঠাচ্ছে, হেনা তার জবাব দিচ্ছে না, কারণ বকুলের বাবা সেই চিঠিগুলো লুকিয়ে রেখেছে। আচ্ছা, তুই কি এই কমিউনিকেশন গ্যাপটা একটুও দেখতে পাচ্ছিস না, যে একটা মানুষ তুই এতগুলো চিঠি পাঠাচ্ছিস, কোনো উত্তর নাই সেখানে? এই ধরনের কমিউনিকেশন গ্যাপ যে সম্পর্কে থাকে, সেই সম্পর্ক নাকি আবার নিজেদেরকে সেরা জুটি হিসেবে দাবি করে। এইটা কত বড় অবাস্তব এবং কত বড় অযৌক্তিক বিষয় লক্ষ্য করেন। আবার দেখেন, আজকে হেনার চরিত্রটার কথা চিন্তা করেন, মেয়েটার জন্য ভাবলে আমার আসলে খুবই মায়া লাগে। আপনি চিন্তা করেন, সে আসলে ছোটবেলাতে প্রেম করার পর থেকে ধান খেতে নেচে বেড়ানো ছাড়া আর কিছুই করে নাই, এবং এই নাচতে নাচতে এই গাছের উপরে উঠে তার দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেললো। একটা মানুষের জীবনে প্রেম যদি এত সেলফ ডিস্ট্রাকটিভ হয়, সেই প্রেমটা কি আসলেই আমাদের অনুকরণ করার মতো কিছু কিনা? আপনি দেখেন, আজকে আমাকে নিয়ে অনেক কথা হলো যে আমি নাকি আমার কাঠের গুঁড়ির উপরে জ্যাককে জায়গা দিইনি। আসলে ফিজিক্স হাই স্কুলে যদি ফাঁকি দেয় কেউ, তাহলে এই ধরনের কথা বলতে পারে যে ওই কাঠের গুঁড়িতে দুইজনের জায়গা হতে পারতো। যাই হোক, এখানে আমি পদার্থবিজ্ঞানের কোনো শিক্ষা দিতে আসিনি। তারা হয়তো বা এই তথ্যটা ভুলে গেছে যে যখন আমাকে প্রথমে লাইফ বোটে উঠিয়ে দেওয়া হয়েছিল, আমি যখন আমার সেফ এক্সিট পেয়ে গিয়েছিলাম, তারপরেও আমি যখন দেখেছিলাম যে না, জ্যাক এখনো পর্যন্ত কোনো লাইফ বোটে উঠতে পারে নাই, আমি আবারও কিন্তু 4 তলার জানালা থেকে টাইটানিকের ভিতরে ঢুকেছিলাম, জ্যাকের সাথে যেন আমি সেই সেফ এক্সিটটা নিতে পারি, আর না হলে মরলে জ্যাকের সাথেই মরবো। কিন্তু তারা তাদের সেই অন্তর্নিহিত নারী বিদ্বেষের কারণে আমাকে স্বার্থপর প্রমাণ করার চেষ্টা করলেন। আমি একটা অ্যাবিউসিভ ফিয়ন্সে থেকে বের হতে চাই, এবং বের হয়ে আজকে আমার জীবনকে কিভাবে বাঁচবো সেটা শিখতে চাই। সেই জিনিসটাকে তারা আজকে বলার চেষ্টা করলেন যে আমি আসলে দুই দিকে সেফ রেখে চলার চেষ্টা করি। মাননীয় সভাপতি, আজকে যদি প্রেম বা ভালোবাসার কিছু আপনাদের শিখতেই হয়, এমন কিছু শিখবেন যেটা কিনা বাস্তবসম্মত, যেটার মধ্যে শুধুমাত্র ধান খেতে নেচে বেরিয়েই আসলে নিজের জীবনের মাহাত্ম্য খুঁজে যায় না, এবং অবশ্যই নিজের পেশেন্টকে ডেট করার আগে একটু নিজের এথিক্সের কথা চিন্তা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিফতাহুল জান্নাত রিফাত, যিনি রোজ চরিত্রে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করলেন। আজকের এই সিনে বিতর্কের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি রোমান উদ্দিন, যিনি বকুল চরিত্রে আমাদের সামনে তার বক্তব্য উপস্থাপন করবেন। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। প্রাত্যহিক জীবনের ব্যস্ত জীবনের কোনো এক হকারের মাইকে কিংবা বাড়ির সামনে দিয়ে যাওয়া কোনো একটা আইসক্রিম বিক্রেতার মাইকে যদি এই গানটি বেজে ওঠে মাননীয় সভাপতি, তাহলে যে কোনো মানুষের হৃদয় থেকে তার প্রেমিক সত্তাটি বেরিয়ে আসে। কিছু সময়ের জন্য সে আবেগপ্রবণ হয়ে ওঠে, কিছু সময়ের জন্য সে তার নিজের জীবনের প্রেমকে জাগ্রত করিয়ে ওঠে। বলছি মাননীয় সভাপতি, হেনার বিয়ে হয়ে যাওয়ার পর প্রেমিকা বিয়োগের বেদনায় জর্জরিত প্রেমিক বকুলের কথা। আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি এক কিডনিওয়ালা বকুল। মাননীয় সভাপতি, আমার এই কণ্ঠে গেয়ে যাওয়া গান দশকের পর দশক মানুষের হৃদয়ে গেঁথে আছে। অথবা চাচা হেনা কোথায়, ঘরবাড়ি এত সাজানো গোছানো কেন, যে এই কথাটি যখন শুনবেন আপনি এই এক কিডনিওয়ালা বকুলের কথা মনে করবেন। এখানে যারা এসেছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু অত্যন্ত বিরক্ত হয়েছি বিটিভির উপর যে এই কাপলগুলোর সাথে হেনা আর বকুলের মতো একটি অসাধারণ জুটিকে আজকে আমাকে তুলনা করতে হচ্ছে। আপনি দেখুন, এরা সবাই একটা জুটি হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। এদের সাথে আমাদের মূল তফাৎটাই হচ্ছে এরা সবাই অত্যন্ত বড় হয়ে হঠাৎ দেখা হয়ে প্রেমে পড়ে গিয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কিন্তু বকুল ও হেনা বাল্যপ্রেম করে বড় হয়েছে মাননীয় সভাপতি। আজ রোজ আমাদেরকে বলে যাচ্ছে যে ধান খেতে নেচে গিয়ে আমরা নাকি বড় হয়েছি। মানে সভাপতি, ধান খেতে নাচলে বুঝি প্রেম হয় না, আর লঞ্চে নাচলে বুঝি অনেক প্রেম হয়ে যায়? এক অদ্ভুত। উনি অলোক মুখোপাধ্যায়কে বলছেন যে আপনার তো ফিয়ন্সে ছিল, কেন আপনি ওখানে গিয়ে বিয়ে করলেন? আপনারও তো ফিয়ন্সে ছিল, নিজের দিকে কেন তাকাচ্ছেন না? উনি সরাসরি আমার প্রেমিকা হেনাকে আঘাত করে অনেকগুলো কথা বলেছেন। উনি বলেছেন আমাদের নাকি কমিউনিকেশন গ্যাপ ছিল, এবং শুধু উনি নয়, রাজও আমাদেরকে একই কথা বলেছেন। আমরা কমিউনিকেশন গ্যাপ নয়, বরং আমরা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে সবচেয়ে বড় অবদান রেখেছিলাম মাননীয় সভাপতি। 1996 সালে যখন এই ছবিটি মুক্তি পায়, তখন বাংলাদেশ নামক জায়গায় মোবাইল ফোন ছিল না। আমরা পরস্পর প্রেমিকা একে অপরকে
একটি করে পুতুল উপহার দিয়েছিলাম। সেই পুতুলের মাধ্যমে মাননীয় সভাপতি আধ্যাত্মিক নিয়মে, আধ্যাত্মিক উপায়ে আমরা এর ভিতর দিয়ে কথা বলেছি। এর মধ্য থেকেই মাননীয় সভাপতি বিজ্ঞানীরা আধুনিক যুগে এসে তারা বুঝতে পেরেছে এর মাধ্যমে কথা বলা যায়। যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে মোবাইল ফোন থাকবে মাননীয় সভাপতি, ততদিন পর্যন্ত এই বকুল এবং হেনার প্রেম অমর হয়ে রবে আমাদের কাছে। মিস রমা এসে বলেছেন স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল এমন একজন লোকের সাথে উনি প্রেম করেছেন। ভালো কথা, উনি প্রেম করেছেন। আমার কথা হচ্ছে এই যে সুযোগ সন্ধানী ডাক্তার যাদেরকে আমরা আনাচে কানাচে দেখতে পাচ্ছি, এই সুযোগ সন্ধানী ডাক্তারদের জন্যই আজ আধুনিক সমাজে এসে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এবং এই ধরনের ডাক্তার এবং এই ধরনের রাজদের মতো কুচক্রী চরিত্রের অধিকারী নায়কদের জন্যই আজ পৃথিবীতে এমন ধরনের দুর্দশা তৈরি হচ্ছে সিমরানদের মতো মেয়েদের অবস্থা। মানে সভাপতি এই একটি ছেলে ইপ্রিজিং করতে করতে একটি মেয়েটিকে পড়িয়ে ফেলেছে এবং সেই মেয়েটিও তাকে ভালোবেসে ফেলেছে। এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই বর্তমান যুগে এসে কি হচ্ছে, মেয়েরা আমি ভালোবাসা দিয়ে তাকে ভালো করে ফেলবো এই ধরনের ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মাননীয় সভাপতি। আর প্রীতম হাসানের মতো ছেলেদেরকে কণ্ঠ মিলিয়ে বলতে হচ্ছে ভালো ছেলেরা এখন আর ভালো মেয়ে পায় না। যাই হোক, অনেকের কথাই বললাম, নিজেদের কথায় একটু ফিরে আসি মাননীয় সভাপতি। মানে শুধু আমরা এমন প্রেমিক, এমন প্রেমিকা, আপনি দেখেন আমরা শুধুমাত্র তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের অবদান রেখে থেমে গেছি তা নয়। আমি মাননীয় সভাপতি, আমি বকুল যখন দেখলাম আমার প্রেমিকা চলে যাচ্ছে, আমি এক কিডনি নিয়ে মাননীয় সভাপতি সে চলে গিয়েছিলাম নদীর পাড়ে গিয়ে আমি যে কায়দা কষ্ট দেখিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পড়ে গিয়ে বারবার করে আমি সভাপতি আমি দৌড় দিয়েছি। এই এক কিডনিওয়ালা বকুল বাংলার খেলাধুলা জগতে অসাধারণ অবদান রেখে যারা অ্যাথলেট রয়েছে তাদেরকে আমরা অনুপ্রেরণা জুগিয়েছি যে তোমরা অলিম্পিকে যাও। আমি বকুল যদি এক কিডনি দিয়ে এভাবে দৌড়াতে পারি, তোমরা কেন পারবে না? এভাবেই বাংলার খেলাধুলা জগতে একটা অসামান্য অবদান রেখেছে এই বকুল মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমি শায়লার মতো একটা সাইড চিকও পেয়েছি আমার জীবনে। আমি কিন্তু মাননীয় সভাপতি সেই সাইড চিকটি নিজের জীবনে অন্তর্ভুক্ত করিনি। আজ যদি আলোকের মতো কোনো একটা লোক থাকতো, সে তার অজ্ঞান হয়ে গেছে এই ছুতা ধরে, সে কিন্তু তার সাথে প্রেম করতো, একটা বিয়েও করে ফেলতে পারতো, আবার হারিয়ে গেছে বলে আবার সে চলে যেত। আর আমি জ্যাকের কথা কি বলবো মাননীয় সভাপতি, এটা কিভাবে প্রেম হয়? এটা মোহ হতে পারে সর্বোচ্চ। আমি গেলাম, দেখলাম একটা মেয়েকে পছন্দ হলো, বিয়ে করে ফেললাম, মানে পছন্দ হয়ে গেল। এক রাতে প্রেম হয় মাননীয় সভাপতি, এক রাতের প্রেম। এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন আমি জানি না। অনিবার্য একটা জুয়ারি ছেলে, প্রথমত সে একটা টিকেটে জিতেছে, অনিবার্য মৃত্যুতে সে যখন ছিল তখন সে ভান ধরেছে, সে প্রেমে পড়েছে না, সে নিজে আসলে চলে গিয়েছিল নিজে বাঁচার জন্য, যখন বাঁচতে পারেনি মারা গিয়েছে। আর সেই এক রাতের প্রেমকে আমরা যদি বলি অমর প্রেম, তাহলে এটা খুবই অন্যায় হবে আমাদের। আমি বকুল, আবার বলতে হবে আমি বিশ্বাস করি না মাননীয় সভাপতি, আমি বিশ্বাস করতে পারি না মাননীয় সভাপতি। আমি আপনাকে শেষ কথা বলে শেষ করব, সেটি হচ্ছে শুধু তাই নয়, আমরা দেখেছি নায়ক জসিমকে দেখেছি রক্ত বিক্রি করে সাবানার জীবন তারা একসাথে সুখী সংসারে বসবাস করেছে। মান্নাকে দেখেছি মাননীয় সভাপতি, তারা নিজেদের জীবন ধারণের জন্য তারা রক্ত বেঁচেছে, রক্ত পর্যন্ত সর্বোচ্চ। আমি কিডনি দিয়ে দিয়েছি মাননীয় সভাপতি, একটি কিডনি এখন আমাকে সারা রাত দিন আমাকে কাশতে হয় জান্নাতে বসে। অদ্ভুত জীবন আমরা নিজেদের জন্য আমরা বেছে নিয়েছিলাম। এবং শুধু তাই নয়, এই আমাদের প্রেমটি অমর কেন মাননীয় সভাপতি? যতদিন পর্যন্ত কোলবালিশ থাকবে ততদিন পর্যন্ত বকুল ও হেনার প্রেম অমর থাকবে মাননীয় সভাপতি। শেষ কথায় শেষ করে দিয়ে যাই মাননীয় সভাপতি, সেটি হচ্ছে নিজের প্রেমিককে বাঁচাতে গিয়ে প্রেমিকা হেনা তার নিজের জীবনকে আত্মোৎসর্গ করতে চেয়েছিল, আর আমি তো নিজের জীবনই দিয়ে আসলাম। আমাদের এই নিজের জীবনকে বাজি রেখে আমরা যে প্রেমের রচনা লিখে গিয়েছি এই পৃথিবীর বুকে, আত্মোৎসর্গের অবতারণা করেছি, তা পৃথিবীর বুকে অত্যন্ত বিরল মাননীয় সভাপতি। এর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে, চিকিৎসা বিজ্ঞানে, আধ্যাত্মিক জীবনে এবং সামাজিক জীবনে বকুল হেনা তাদের প্রেমের মধ্য দিয়ে যে অনবদ্য অবদান রেখে গিয়েছেন, তা পৃথিবীর বুকে প্রেমের ইতিহাসে সারা জীবন জলজল করে বয়ে উঠবে। তাই তো দুজনের চোখের দিকে তাকিয়ে যে প্রেমের সুধা পান করেছি, তার সর্বনাশা তা জেনেও আমরা পান করেছি। তাই যে কোনো সময় এক কিডনি হাতে রেখে আমরা বলতে রাজি রয়েছি, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে এবং আমার কিডনিতে দেখেছি আমার সর্বনাশ। মাননীয় সভাপতি এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ রোমান উদ্দিন বকুল, মানে বকুল চরিত্রে যিনি আজকে আমাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করলেন। আমাদের আজকের এই সিনে বিতর্কের সর্বশেষ যিনি বক্তা, তিনি হচ্ছেন হামিদা নিসা, সিমরান চরিত্রে আমাদের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে চরিত্রের সিনেমার সেই সিমরান চরিত্র। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মাননীয় সভাপতি, আমি সিমরান, আমি সর্বনাশ দেখি না, আমি শুধু দেখি রাজ। মাননীয় সভাপতি, আজ আমি বড্ড
হতাশ তার কারণ আজকে আমাকে বিতর্ক করতে এসে এমন সব জুটিদের সাথে মঞ্চ ভাগাভাগি করতে হচ্ছে যে জুটির আসলে প্রেমিক প্রেমিকার চোখে তাকিয়ে সারা জীবনের যে সর্বনাশ সে সর্বনাশটি দেখার সুযোগই পান না। অথচ আমাদের দিকে দেখেন, আমরা এই যে আমার প্রেমিক, এই যে ওই কোণার দিকে বসে আছে হ্যান্ডসাম ছেলেটি, সেই আমার প্রেমিক রাজ। সে যখন আমার চোখের দিকে তাকিয়ে বলে তোমাকে ভাগাবো না, তোমাকে জিতে নিব প্রিয়তমা, তখনই আমি বুঝতে পারি যে আমাদের যে দুইজনের চোখে তাকিয়ে সর্বনাশটি দেখার প্রসেস সেটা চলতে থাকবে আজীবন। অর্থাৎ এই জায়গায় এসে আমরা কিন্তু সবগুলো জুটির থেকে শ্রেষ্ঠ, কারণ আমরা সারা জীবন একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে সর্বনাশটি দেখতে পারি। সে সর্বনাশ আসলে সব কিছুর বিনাশ নয় মাননীয় সভাপতি, সে সর্বনাশটি প্রেমের, সে সর্বনাশটি অশেষ ভালোবাসার। এখন আসি একে একে জুটিগুলোর দিকে। দেখেন আজকে রোজ এসে নানান ধরনের কথাবার্তা বলার চেষ্টা করলো। তিনি অলোক মুখোপাধ্যায়কে যেমনভাবে বলার চেষ্টা করলেন তিনি নাকি ফিয়ান্সেকে রেখে অন্য জায়গায় গিয়ে বিয়ে করে সংসার করে ফেলেছেন, ঠিক তেমনইভাবে আমার প্রেমিককে উদ্দেশ্য করে বললেন তিনি নাকি প্লে বয়। অথচ তিনি জ্যাককে ভেঙে খেতে খেতে এটাই ভুলে গিয়েছেন তিনি কিন্তু নিজের যে ফিয়ান্সে তাকে বিট্রে করে জ্যাককে ভালোবেসেছেন। এই প্রেমকে আপনারা কিভাবে দেখবেন তা আমার আসলে বোধগম্য হচ্ছে না। অথচ আপনি আমাদের দিকে দেখুন, আমি যেমন রোমান্টিক তেমনি স্বপ্নবিলাসী, আমি একই সাথে অনেক বেশি প্রগতিশীল, একই সাথে সংস্কারীও বটে। আমি যেমন আমার প্রেমিকের বুকে দুঃখ দিতে চাই না, তেমন আমি এটিও চাই না আমার পরিবারের মানুষজন, আমার বাবা তার বুকে কষ্ট পায়। আর আমার প্রেমিক রাজ, আমি যদি একটু রাগারাগি করি, একটু যদি চেঁচামেচি করি, তার পরক্ষণে যদি বলি আই এম সরি, তাহলে সে একটু মুচকে হেসে বলে कोई बात नहीं सेनोरिटा, बड़े बड़े देशों में ये सब छोटी छोटी बातें होते रहते जाती है। তারপর এই যে আজকের প্রতারিত প্রেমিকের কাছে আসি, এই যে বকুল চরিত্রের বাপ্পারাজ। মাননীয় সভাপতি, আমি চিন্তা করে দেখলাম এই যে আমাদের জলবায়ু আস্তে আস্তে উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে, এটার পেছনে আসলে প্রধানতম কারণ হচ্ছে এই প্রতারিত প্রেমিকের দীর্ঘশ্বাস, যিনি আসলে একটি কিডনি বিক্রি করে সেটা চিল্লাতে চিল্লাতে বলতেছে। কিন্তু দেখেন একটা কিডনি বিক্রি করে এসে তার সফলতা কখন হতো, সে যদি তার প্রেমিকাকে পেত না, সে কিডনি বিক্রি করে এসে দেখে তার প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে। অর্থাৎ এখানেও সে আসলে একটি ব্যর্থ প্রেমিক। তারপরে সে আসলে চিল্লায় বলার চেষ্টা করে আমি বিশ্বাস করি না, তার একটি মাত্র ডায়লগ এই আমি বিশ্বাস করি না। সে আসলে বিশ্বাস না করতে করতে একসময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। সে আসলে তার প্রেমিকার যে মন, সে প্রেমিকার মন কখনো পায় না, এবং এই যে প্রেমিকার অবারিত ভালোবাসা সেটি আসলে তার পাওয়া হয়ে ওঠে না। এবং সেই শোকে সেই বাপ্পারাজ আসলে চিৎকার করে মাঠে ঘাটে পড়ে যায় এবং সে গান শুরু করে দেয়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তাদের পাখি আসলে উড়েই যায়, তাদের পাখি আসলে তাদের কাছে আসে না, এবং তাদের সেই প্রেমটি আসলে হয়ে যায় ফেসবুকের মেম মেটেরিয়াল, আর কিছু নয় মাননীয় সভাপতি। অন্যদিকে আপনারা আমাদের দিকে তাকান, শুধুমাত্র চোখের চাহনির উপর ভর করে আমার প্রেমিক রাজ কিন্তু সেই সুদূর লন্ডন থেকে ছুটে চলে আসে ইন্ডিয়ার পাঞ্জাবে, এবং তারপর আমার সাথে সুর মেলায় তুঝে দেখা তো এ জানা সানম প্যার হোতা হ্যায় দিওয়ানা সানাম, এবং এই গানটি কালজয়ী হয়ে যায়। এবার আসি কল্পজগতের গল্প চরিত্র অলোক মুখোপাধ্যায় এবং রোমার কথায়। কল্পনাপ্রসূত প্রেমিকা যেমন হাতের স্পর্শ দিয়ে নাপা এক্সট্রার ব্যবহার ছাড়াই তার প্রেমিকের জ্বর সারিয়ে তোলে, তেমনি এই রমা ব্যানার্জি কি করে, তার মেডিসিনের যে অ্যানাটমি, মেডিকেল লাইফের যে অ্যানাটমি সেটি ভুলে গিয়ে তার রোগীকে তার প্রেমিক বানিয়ে ফেলে, তাকে বিয়ে করে ফেলে। এবং এই যে প্রেমিক সে কি করে, ডিশ করে অ্যাক্সিডেন্ট করে তার স্মৃতিশক্তি সে হারিয়ে ফেলে, এবং একবার সে তার পরিবারকে ভুলে যায়, আরেকবার ডিশ করে অ্যাক্সিডেন্ট করে তার প্রেমিকাকেই ভুলে যায়। অর্থাৎ তাদের এই যে প্রেম একবার আছে একবার নেই। কিন্তু আমাদের দিকে দেখুন, এই যে আমার প্রেমিক সে এতটাই স্মার্ট যে শুধু ফুল চুরি করে না, বরং সে ফুলের বাগান চুরি করে। অর্থাৎ সে শুধু আমাকে চুরি করে না, আমার পরিবারের প্রত্যেকটি মানুষের মন জয় করে এবং তারপর আমাকে নিয়ে যায়। তার যে ভালোবাসা, সেই ভালোবাসায় পড়ে আমার বাবা পর্যন্ত শেষ দৃশ্যে বলে ওঠে যা সিমরান জিলে আপনি জিন্দেগি, এবং তারপর আমি তার হাত ধরে ট্রেনে উঠে পড়ি। যে দৃশ্য আসলে কাঁদিয়েছে গোটা দর্শক সমাজকে, যে দৃশ্য আসলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই মুভিটাকে করেছে কালজয়ী একটি মুভি, এবং যে দৃশ্য আসলে এই যে রাজ এবং সিমরান এই যে চরিত্র, সেই চরিত্রকে করেছে অমর। শেষ করব তবে দুটি ছোট্ট লাইন দিয়ে। সেই দুটি ছোট্ট লাইন আসলে সবার জন্য নয়, সেই দুটি ছোট্ট লাইন আমার প্রেমিক রাজের জন্য। সময় যাক দূরে চলে, মুছে যাক কাল, রোদ্দুর হোক কিংবা বর্ষার রাত, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ হামিদা নিসাকে, সিমরান চরিত্রে যিনি আমাদের বক্তব্য প্রদান করলেন এইমাত্র। আমরা শেষ করলাম আমাদের 4টি জুটির যেই আজকের যে সিনে বিতর্ক। আসলে বিষয়টা খুবই জটিল। আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে বিতর্ক করছি, প্রেম। আমাদের সিনেমার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আমরা বুঝতে পারি যে একজন নরর সাথে একজন নারীর যেই আত্মিক সম্পর্ক, সেটি আসলে ভাষার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না। আসলে এই পুরো সময়টা জুড়ে আপনাদের বক্তব্য যুক্তি শুনছিলাম এবং নতুন নতুন ডাইমেনশন আসলে আমার কাছে এবং আমি আশা করি যে আমাদের দর্শকের কাছে এই চরিত্রগুলোকে নতুন করে দেখার একটা মানে একটা নতুন দিক আমরা আসলে আবিষ্কার করেছি। আমরা তো এভাবে কখনো চিন্তা করিনি, এভাবে কখনো দেখিনি। তো আসলে আপনাদের প্রত্যেকেরই যুক্তিতর্ক এবং বিতর্ক খুবই অসাধারণ এবং প্রত্যেকটাই ইউনিক। এখানে আসলে আপনারা সবাই আজকে বিজয়ী, এখানে আমাদের কেউ পরাজিত নয়, সবাই আসলে বিজয়ী। দর্শকরা নিশ্চয়ই এই পুরো বিতর্কটি উপভোগ করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।